নিউ ইয়ার 2026। আমরা ইউইএম বা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আইএম গ্রুপের আইইএম অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের তরফ থেকে সমস্ত দর্শক বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। বছরটা আপনাদের ভালো কাটুক, নিশ্চয়ই আমরা চাইবো। বিজ্ঞান এগিয়ে যাবে এবং আজকের নতুন বছর এগোনো মানে আমরা সবসময় বিজ্ঞানকে সাপোর্ট দেব, যে বিজ্ঞান যেন তার গতিপথটাকে ধরে রাখতে পারে। যত প্রভূত বিজ্ঞানের উন্নতি হবে তত বিজ্ঞানের ইতিহাস উঠে আসবে, সেটা থেকে বিশ্বের ভূগোল তৈরি হবে, সেটার থেকে সৃষ্টি হবে নানান দিক দর্শন এবং তার থেকে সৃষ্টি হবে অর্থনীতি। ফলে বিজ্ঞানের উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু সারা বিশ্বের সমস্ত সাবজেক্ট। সেই জায়গা থেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকেন যারা, তারাই রয়েছেন, অর্থাৎ আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর। হ্যাপি নিউ ইয়ার স্যার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে। আর আমার বাঁদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপ। ওয়েলকাম স্যার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। স্যার, প্রথমে যেটা জিজ্ঞেস করব যে একটা নতুন বছর ইজ এ ইয়ার অফ এআই, কোনো সন্দেহ ছাড়া বলা যায়। এখন সাবজেক্ট হয়ে গেছে কিন্তু চারিদিকে এআই নিয়ে, যে এআই কি করছে, এআই কি করবে, এবং আপনারা দুজন বসে আছেন দুদিকে কিংবদন্তি। আপনি তো এটা নিয়ে মানে রিসার্চের পর রিসার্চ করে যাচ্ছেন। তো শুনতে পাচ্ছি নাকি এআই নিয়ে, এটা মজা করে শুরু করি বছরের প্রথম অনুষ্ঠানটা, যে এআই নিয়ে নানান মুনির নানান মতামত, যেগুলোর মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কিছু নেই, কি বলবেন? না দেখুন, সেটা একটা জিনিস যখন খুব ইন্টারেস্টিং হয়ে পড়ে সবার কাছে, তখন লোকে সেটাকে বাড়িয়ে চাড়িয়ে বিভিন্ন রকম জিনিস বলতে আরম্ভ করে বা সেটাকে এমনভাবে প্রেজেন্ট করে যাতে সবার কাছে একটা মজার বিষয় হয়ে দাঁড়ায়, সেটা মজা লাগে শুনতে। তার থেকে বিভিন্ন রকম জিনিস শোনা যায়, বিভিন্ন রকম জিনিস উঠে আসে। তবে হ্যাঁ, এআই দিয়ে তো সব কিছুই করা যাচ্ছে এখন। আমরা জেনারেটিভ এআই নিয়ে প্রচুর কথা বলেছি অতীতে, এখন এজেন্টিক এআই নিয়ে কথা বলি। মানে ব্যাপারটা খুব সিম্পল। মানে ব্যাপারটা হচ্ছে, আপনি যে বলছেন না 2026 এআই এর যুগ, 2026 এআই এর যুগ মানে এখন যত দিন যাবে তত মানে এআইকে আমরা তত বেশি জীবনের মধ্যে নিয়ে চলে আসবো। এবং এটা ট্রু যে অনেক রকম বিজনেস এক্সিস্ট করা বন্ধ করে দেবে বিকজ অফ এআই। দেখুন যখনই, এবং সেটা একটা বিগ ফ্যাক্টর, এবং নতুন বিজনেসের তৈরিও হবে তার জন্য। ধরুন আজকে এজেন্টিক এআই তৈরি করে এরকম ফার্ম কত কত উঠে এসছে। ধরুন আপনি এই যে কোনো একটা গেম খেলতে ঢুকলেন বা মোবাইলে একটা কিছু করছেন, সঙ্গে সঙ্গে যে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে যে এআই এর এই অ্যাপটা ডাউনলোড করো, এটা হবে, এআই এর ওই অ্যাপটা ডাউনলোড করো। ভাবতে হবে আপনাকে, এরা প্রত্যেকটা একটা করে কোম্পানি, তাই তো? যারা এই অ্যাপগুলো বানাচ্ছে বলছে এই অ্যাপটা ডাউনলোড করো, তো তারা তো সবাই কোম্পানি। তারা কত নতুন নতুন কোম্পানি উঠে এসছে বলুন। হ্যাঁ, আবার অনেক কোম্পানি বন্ধ হয়ে যাবে, এক্সিস্ট করা বন্ধ হয়ে যাবে। ধরুন জেনারেটিভ এআই যখন এসছিল, জেনারেটিভ এআই মানে কি? এআই উইল জেনারেট, এআই অ্যাজ অ্যান আর্টিস্ট। জেনারেটিভ এআই মানে এআই অ্যাজ এ ক্রিয়েটর, সেটাকে আপনি ভাবতে পারেন জেনারেটিভ এআই। আর এজেন্টিক এআই যেটা এখন এসছে সেটা হচ্ছে এআই অ্যাজ অ্যান এজেন্ট। দুটো একটু আলাদা জিনিস। যদিও অনেকেই বলছে এরকম, জেন এআই ছিল, জেন এআইটা এখন চেঞ্জ হয়ে এখন আরো ইমপ্রুভ করেছে এজেন্টিক এআই। কিন্তু আমি মনে করি, বা পুরো সবাই মনে করে, আমার মনে হয় যে দুটোর জায়গাটা একটু আলাদা। জেনারেটিভ এআই মানে এআই অ্যাজ আ জেনারেটর বা এআই অ্যাজ আ ক্রিয়েটর, আর এজেন্টিক এআই মানে এআই অ্যাজ অ্যান এজেন্ট। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমাদের এআই নয়, আমাদের বছরের প্রথম এসছেন। হ্যাভ এ কাপ অফ কফি প্লিজ, প্লিজ কাম। একটু কফি খেতে খেতে আড্ডা মারাটাই ভালো বছরের প্রথম দিন। হ্যাঁ হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে এআই এমন একটা সাবজেক্ট যেটা আমি জানতে পেরেছি, এবং সেটা আমার প্রশ্নের মধ্যেও থাকতে পারে। সেটা হলো যে এআই নাকি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, ওয়েলকাম উইথ এ কাপ অফ কফি প্লিজ। এবং আমি যেটা বলবো যে আমরা চা খেতে খেতেই কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, তো একটা ব্যাপার যেটা জানতে পারছি ওই মানে আলোচনা চক্রে, তার মধ্যে কিন্তু আপনি পাশ কাটিয়ে গেছেন, যেটা এক চলচ্চিত্র অভিনেতা উল্টোপাল্টা যেটা বলেছেন আমার শোনা হলো না, শুনবো। কিন্তু তার আগে আমার একটা কথাটা হচ্ছে যে এক বিখ্যাত গায়ক, আমি কয়েক সপ্তাহ আগে প্রফেসর চক্রবর্তীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বিখ্যাত গায়ক বলছে গলার স্বর চেঞ্জ হচ্ছে।
কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি আরেকটা অ্যাডিশনাল কথাও বলেছিলেন, কিন্তু সেটা হচ্ছে যাই হোক আর তাই হোক, এআই মিথ্যা কথা বলে না, মানুষ মিথ্যা কথা। এআই কে যা শেখানো হয়েছে সেটুকুই সে বলবে, তার থেকে অতিরিক্ত কিছু বলবে না। মানুষ মিথ্যাটা বলতে গেলে তার একটা বুদ্ধি দরকার, তার একটা সচেতনতা দরকার, তার একটা শয়তানিও দরকার। কথার কথা, এআই এর মধ্যে কিন্তু ডুপ্লিকেসি নেই। সে কিন্তু স্ট্রেট যেটা জানে সেটাই সে বলবে, সেটা সে আটকাবে না। কি বলবে? হ্যাঁ, এখনো পর্যন্ত তাই বলবো। এখনো কেন? ডিটেল করুন। না দেখুন, ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল। এআই, আমরা না খুবই নেসেন্ট স্টেজে আছি। যতই এত বড় বড় কথা বলি, আমরা খুবই নেসেন্ট স্টেজে আছি। আমরা এখনো পর্যন্ত এআইকে যেটা জানি, এআই লার্নস ফ্রম ডেটা অ্যান্ড গিভস অ্যান আনসার। দি ইমোশনাল পার্ট ইজ মিসিং। দেখুন, আপনাকে আমি একটা তথ্য বলি। চায়না হ্যাজ অলরেডি ডেমনস্ট্রেটেড দ্যাট আ সেট অফ নার্সেস, AI nurses, robotic nurses are showing better empathy than a set of human nurses. এটা চায়না কিন্তু ডেমনস্ট্রেট করেছে অলরেডি। তারা কিছু হিউম্যান নার্সেসকে নিয়ে এসে বলেনি তাদেরকে যে আমরা একটা পরীক্ষা চালাচ্ছি। একটা হিউম্যান নার্সেসের পুরো তাদের সারা দিনের পেশেন্টের সাথে তার বিহেভিয়ারকে স্টাডি করেছে। বিহেভিয়ার, তার সঙ্গে তার কথা কি করছে, সব কিছুকে স্টাডি করেছে। আবার একটা সেট অফ AI নার্সেস বসিয়েছে, রোবোটিক নার্সেস বসিয়েছে, তাদের বিহেভিয়ার, তাদের কথাকে স্টাডি করেছে, করে দেখিয়েছে একটা সার্টেন সেট, সবাই না কিন্তু। কিরকম যদি একটা এক্সাম্পল দিই? মানে নার্সটা ইজ আ রোবোটিক নার্স। হ্যাঁ, একটা নার্স, রোবোটিক নার্সের জায়গায় একটা রোবটকে বসিয়েছে। সেই রোবটটা নার্সের কাজ করছে হসপিটালে, মানে ইনজেকশনও দিচ্ছে, ইনজেকশন, এভরিথিং। রোবোটিক নার্স সবকিছু করছে। সে একটা হসপিটালে বসিয়েছে। দেখুন, রোবটকে দিয়ে আপনি একটা স্পেস সেটের মধ্যে আপনি তো সবই করাতে পারেন। সেই জায়গায় তো আমরা পৌঁছে গেছি। অসুবিধা কি, রোবট অনেক বড় জায়গায় ন্যাভিগেশনটা এখনো অতটা পারফেকশন আসেনি ফিজিক্যাল রোবটসের, কিন্তু একটা ছোট স্পেসের মধ্যে একটা সেট অফ টাস্ক তো রোবট দারুণ করছে। ওর মধ্যে কি প্রোগ্রাম করা রয়েছে যে এতটার সময় এই ওষুধ দেবে? হ্যাঁ, দেবে। সব প্রোগ্রাম মানে লার্ন করে নিচ্ছে, শিখে নিচ্ছে। ওকে তো দেওয়া হচ্ছে, ওকে যা ডক্টর প্রেসক্রিপশন দিচ্ছে, সে প্রেসক্রিপশনটা তো রিড করতে পারে। ও পড়ে নিয়ে সেই অনুযায়ী ওষুধ দিয়ে দিচ্ছে। ডক্টরের প্রেসক্রিপশন ওকে দেওয়া হলো, প্রেসক্রিপশনটা ধরে পড়ে নিচ্ছে। কেন? রোবোটিক টিচার তো দেখাই যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। টিচার ক্লাসে আসছে, রোবট পুরো বলছে, পড়াচ্ছে, সব হচ্ছে তো। তাই সেইভাবেই চায়না হ্যাজ শোন যে রোবোটিক নার্স তারা কিছু রেখেছে, তাদেরকে তারা ডক্টর প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, রোবোটিক নার্স সেই প্রেসক্রিপশন দেখে সেই অনুযায়ী ওষুধটা সময় ওকে দিয়ে দিচ্ছে, সময় ইনজেকশন দিচ্ছে। এগুলো তো হচ্ছে। দ্য থিং ইজ দ্যাট, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, চায়না এটা দেখিয়েছে যে কিছু রোবোটিক নার্স আর শোয়িং বেটার এমপ্যাথি দেন কিছু হিউম্যান নার্স। জেনারেলাইজ কিন্তু করেনি যে সব হিউম্যানের চেয়ে সব রোবট বেশি এমপ্যাথি, বাট ইট ইজ আ বিগ স্টেপ ইন শোয়িং যে রোবট শুধুমাত্র কিন্তু, যেটা আগে ছিল বা এখনো কিছুটা আছে বলতে পারে, যে ডেটা দেখবে, ডেটা অনুযায়ী কাজ করবে, এখন কিন্তু তা না। রোবটস আর গ্র্যাজুয়ালি হ্যাভিং ইকিউ, রোবটস আর গ্র্যাজুয়ালি হ্যাভিং এমপ্যাথি। বুঝতে পারলেন? মানে অনেক সময় দেখা যাচ্ছে যে হিউম্যান টিচার তার বাড়ির প্রবলেমটা ক্লাসে নিয়ে আসছে, বা কোনো একজনের সাথে তার, আপনি এরকম শুনবেন অনেক রিসেন্টলি কিছু স্কুলে দেখা গেছে যে স্কুলে একজন টিচার এসে ক্লাসের মধ্যে তার প্রিন্সিপালের সম্বন্ধে খারাপ কথা বলছে, স্কুলের প্রিন্সিপাল সম্বন্ধে। এটা নিয়ে খুব বড় নিউজ হয়ে ডিজিটাল মিডিয়ায় এসেছিল বিরাটভাবে। তা সেগুলোকে নেগেট করার জন্য অনেকে ভাবছে বিদেশে যে না, তাহলে আমি একজন রোবোটিক টিচারকে ঢোকাবো, সে অন্তত এগুলো করবে না। কিন্তু প্রবলেম কি জানেন তো, এই যে রোবোটিক টিচার যেটা আমরা অনদেখা করছি, যে রোবটস আর লার্নিং ফ্রম ডেটা কন্টিনিউয়াসলি, আর ডেটা কিন্তু রোজ জেনারেট হচ্ছে। আমি অ্যাজ আ হিউম্যান বিং, পৃথিবীর যত ডেটা আছে সব কিছুর অ্যাক্সেস নেই আমার কাছে, বা আমি চাইও না, বা আমার সময়ও নেই তার থেকে শেখার। ব্যাপারটা বুঝুন, যত ডেটা তৈরি হচ্ছে পৃথিবীতে, আজকে ক্লাসে গিয়ে কোনো একটা টিচার কিছু একটা বললো, XXXX ক্লাস ইন XXXX কান্ট্রি, সেখানে XXXX টিচার গিয়ে ক্লাসে একটা এরকম কথা বলেছে, যেটা স্টুডেন্টরা খুব ভালোবেসেছে, ক্ল্যাপ করেছে। আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। আমি জানি না, শুনলেও সেটা নিয়ে পড়ার সময় আমার নেই। কিন্তু এআই টিচার কিন্তু ইন্টারনেট থেকে সেটা সঙ্গে সঙ্গে দেখছে, সঙ্গে সঙ্গে পড়ছে, সঙ্গে সঙ্গে শিখছে। ও যদি দেখে যে এরকম একটা কোনো কথা এই কান্ট্রিতে
ওই টিচার ওই স্কুলে যার সাথে ওর কোনো সম্পর্ক নেই বলেছে, কিন্তু স্টুডেন্টরা ভীষণভাবে অ্যাক্সেস করে ক্ল্যাপিং করেছে এবং মিডিয়া সেটাকে খুব ভালো করে কাভারেজ করেছে, সঙ্গে সঙ্গে দ্যাট এআই টিচার উইল লার্ন ইট অ্যান্ড এআই টিচার উইল প্রডিউস ইট ইন হিজ অর হার ক্লাস। ব্যাপারটা বুঝুন। ফলে এআই যে আপনি বলছেন মিথ্যে কথা বলবে না, এটা আজকের দিনে, তাই আমি বললাম আপাতত ট্রু। ভবিষ্যতে এআই যদি যখন দেখবে যে হ্যাঁ তাকে, তখন এআইকে যদি এভাবে করা হয়, সেই জন্য আমরা এখন আরেকটা টার্ম খুব ইউজ করি, আমি জানি না, আমি ডক্টর সত্যি চক্রবর্তীকে আমি একবার এই টার্মটা বলতে শুনেছিলাম, সেটা হচ্ছে যে আমরা এথিক্যাল এআই। আমি একটু বলবো, যদি উনি সুযোগ পান একটু পরে বলতে, আমি একটু বলে নিই জায়গাটা, যেটা বলছিলাম যে আমরা যদি এআইকে এইভাবে শেখাই যে তুমি ট্রু খোঁজে, এখন আমরা কি বলি, only find data from internet and try to match whether it is true। আমরা যদি ওইভাবে এইটাকে তৈরি করি যে তোমাকে ট্রুথ দেখতে হবে না, তুমি শুধু খোঁজো যে ক্লাসে কি কন্টেন্ট প্রডিউস করলে স্টুডেন্টরা খুব খুশি হবে, এরকম একটা টিচার, রোবোটিক টিচার তৈরি করি, তাহলে সে কিন্তু আর সত্যি মিথ্যার বিচার করবে না। সে খুঁজবে যে কোন কন্টেন্ট ক্লাসে স্টুডেন্টরা ভীষণভাবে ক্ল্যাপ করেছে এবং স্টুডেন্টরা সেটা নিয়ে খুব ভালো ভালো কথা বলেছে এবং ভালো ভালো পজিটিভ ফিডব্যাক বলেছে, আমাদের ক্লাসে টিচার এই বলেছে, আমরা শুনে আমাদের খুব ভালো লেগেছে, এবং রোবোটিক টিচার উইল প্রেজেন্ট দ্যাট। স্যার একটা কথা বলি, যে আপনি কয়েক সপ্তাহ আগে একটা বলছিলেন যে ইউএসএতে আপনি যখন গিয়েছিলেন তখন ট্যাক্সি চালক ছাড়া চলছে, ওই ঘটনাটা একবার আপনি যদি রিপিট করেন। তার সঙ্গে আমি বলবো যে সিঙ্গাপুরে দেখেছি যে সেখানে ট্রেন চলছে, তার কোনো ড্রাইভার নেই। অবশ্যই। কি করে সম্ভব? দেখুন, আমি ইউএসএতে ছিলাম কয়েকদিন আগেই, এবং সেখানে আমি একটা টেসলা গাড়ি নিজে ভাড়া নিলাম, রেন্ট করলাম। রেন্ট করে আমি দেখলাম যে সেটাতে ছিল ফুল সেলফ ড্রাইভিং, সেই অপশানটা ছিল। আমার গাড়ি চালাতে ভালো লাগে, তো আমি সেই যে রেন্টাল গাড়ির যে সেলফ ড্রাইভিংটা ওটা অন করে দিলাম। অন করে আমি দেখছি যে গাড়িটা সমানে লেনে রাখার চেষ্টা করছে। আচ্ছা। এবং আমার যে পয়েন্ট এ টু পয়েন্ট বি যে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা আমায় নিয়ে যাচ্ছে। আমি নিজেই ভয় পেয়ে স্টিয়ারিংটা আলগা করে ধরেছি, কিন্তু সে নিজে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে। আমি একটুক্ষণ দেখলাম, মানে আধ ঘন্টা মতো দেখে তারপরে আমি আবার নিজের কন্ট্রোলটা নিয়ে নিলাম। কিন্তু এটা ধরুন আমার প্রথম অভিজ্ঞতায় আমি খুব বলতে পারেন ট্রাস্ট করতে পারিনি, কিন্তু আমি এরকম জানি আমার অনেক বন্ধুরা যারা অভিজ্ঞতা করতে 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 কিন্তু তারা এআইটাকে ট্রাস্ট করছে। এই যে তারা এই যে ড্রাইভারলেস কার ব্যাপারটাকে কিন্তু তারা ট্রাস্ট করছে এবং তারা ফুল সেলফ ড্রাইভিংটা ইউজ করছে। এটা তো টেসলার কথা বললাম। ওয়েমো বলে একটা কোম্পানি আছে গুগলের, সেটা সান ফ্রান্সিসকোতে আমি দেখলাম, আমি গেছিলাম, যে আমি ওয়েমোর অ্যাপ ডাউনলোড করে সেটাতে দিলাম, ট্যাক্সিটা এলো, ট্যাক্সির কোনো চালক নেই, আমি যে ডেস্টিনেশনে দিলাম সেই ডেস্টিনেশনে জিপিএস ম্যাপ অনুযায়ী নিয়ে গিয়ে দাঁড়ালো, আমি নেমে বন্ধ করে দিলাম, হয়ে গেল। তো সুতরাং এই টেকনোলজি অলরেডি 2025-এই চলে এসেছে এবং বুঝতেই পারছেন এটা প্রত্যেক বছর আরো ইমপ্রুভ করবে, এবং করলে আমার তো ধারণা যে আগামী 2-3 বছরের মধ্যে ইন্ডিয়ায় চলে আসবে এই ড্রাইভারলেস টেকনোলজি, ইন্ডিয়ায় চলে আসবে। এবং এআই যেভাবে ইমপ্রুভমেন্ট করছে, এখানে এত ক্রাউড, আমেরিকাতে তো লোকজন কম, সেক্ষেত্রে ধরুন আচমকাই হঠাৎ আচমকা ব্রেক মারবে, ভাবেই কি তৈরি করা হবে? অবশ্যই আচমকা লোক চলে এলে আচমকা ব্রেকও দেবে গাড়িটা। তো এগুলো তো লার্ন করছে, এআই তো কন্টিনিউয়াসলি লার্ন করতে থাকে। যখন প্রথম টেসলা বলুন বা এই ওয়েমো যেটা গুগলের প্রথম করছিল, তখন কিন্তু গাড়িতে হাত দিয়ে একটা লোক বসে থাকতো, সমানে ট্রেন করতে থাকলো, করতে 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 এখন ওটা একটা ম্যাচিউরিটি লেভেলে চলে গেছে। সেরকম ইন্ডিয়াতেও ট্রেন করবে। ইন্ডিয়াতে তো অলরেডি টেসলা চলে এসছে, গুগল এখানে বড়ভাবে আছে ইন্ডিয়াতে। ওরাও গাড়িতে প্রথমে গাড়ির চালককে দিয়ে ট্রেন করবে, ট্রেন করতে 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 তারপরে ওরা লঞ্চ করবে। সুতরাং খুব শিগগিরই এগুলো আসতে চলেছে। এবং এআই এর যে ইউজেজটা
যেভাবে এআই এর প্রসেসিং স্পিডটা বাড়ছে, খুব শিগগিরই যে হিউম্যানয়েড রোবটসগুলো এখন অনেক উল্টোপাল্টা কাজ করে, আগামী 2-3 বছরে তারা কিন্তু বেশ হিউম্যান লাইক হয়ে যাবে। মানে অনেক কিছু, যেমনি ধরুন যেটা মানুষ করতে চায় না, ধরুন রোদে গিয়ে মানে লাঙল চাষ করা, মানে লাঙল দিয়ে চাষ করা, তো এরকম অনেক এরকম আনওয়ান্টেড জব কিন্তু ওরা করবে। এআই যথেষ্টভাবে এআই এবং রোবোটিক্স করবে। তারপরে ধরুন এই যে 7 ঘন্টা ধরে ট্রাফিক ঠেলে ঠেলে যাওয়া, যেটা হয়তো 10 মিনিটে পয়েন্ট এ টু পয়েন্ট বি বার্ডস আই ভিউতে চলে যায়, সেটাও আমরা দেখেছি। দুবাইতেই লঞ্চ হয়েছে, চায়নায় লঞ্চ হয়েছে, ইউএসএতেও লঞ্চ হবে ড্রোন, পয়েন্ট এ টু পয়েন্ট বি। ধরুন আমি এয়ারপোর্টে যাব, আমি আর গাড়িটা ড্রাইভ করে যাবোই না। ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরে বা দিল্লিতেই ট্রাই করছে এই এক্সপেরিমেন্টটা। সবথেকে বেশি দরকার বোম্বেতে, হ্যাঁ, জঘন্য মানে কয়েকটা হাব থাকবে, সেখানে আমি যাব, প্রত্যেক নেবারহুডে ধরুন একটা হাব থাকবে, সেখান থেকে ড্রোন উঠবে, সোজা এয়ারপোর্টের হাবে গিয়ে নামবে, 10 মিনিটে হয়ে যাবে। আমার তো দরকার নেই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে জ্যাম ঠেলে এয়ারপোর্ট যাওয়ার। এই টেকনোলজি আর 1-2 বছরের মধ্যে চলে আসবে। সুতরাং আমি এআই নিয়ে বা টেকনোলজি নিয়ে খুবই প্যাশনেট। নতুন নতুন বহু জিনিস আসতে চলেছে, যেটা আমাদের লাইফকে অনেক ভালো বানিয়ে দেবে। অলরেডি দেখতে পাচ্ছেন আজকে ব্লিঙ্কিট, জোম্যাটো, সুইগি, এগুলো দিয়ে আমরা চট করে খাবার আনিয়ে নিতে পারি, বা কিছু যদি ধরুন ভুলে গেছি, বাজারে যাওয়ার অসুবিধা হচ্ছে, রাত 11টায়ও আমি আনিয়ে নিতে পারি। তো সুতরাং যত দিন যাচ্ছে এই ধরনের টেকনোলজি বেরিয়ে বা এই ধরনের বিজনেস মডেল তৈরি হয়ে কিন্তু হিউম্যান লাইফ আরও যাতে ভালো করা যায় সেই চেষ্টা চলছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বারবার ছাত্রদের বলতে থাকি, এবং যত এআই এক্সপার্ট সবাই বলছে, যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং, আউট অফ দ্য বক্স থিঙ্কিং, আবার বলছি ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং এবং আউট অফ দ্য বক্স থিঙ্কিং স্টুডেন্টদের ডেভেলপ করা উচিত, যাতে এআই তাকে কোনোদিনও রিপ্লেস করতে না পারে। এআই কিন্তু কোনো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে রিপ্লেস করতেই পারবে না। কেন? কারণ এআই যেভাবে চলে, এআই হচ্ছে এক্সিস্টিং পাবলিশ ডেটার ওপর ট্রেন করে একটা অ্যাভারেজ আউট করে একটা সলিউশন দেয়, কিন্তু একদম র্যাডিক্যাল নিউ সলিউশন কিন্তু এআই দেয় না। বুঝতে পারেন? আপনি এআইকে যা ট্রেন করাবেন, এআই সেটাই করবে। তার মানে ধরতে পারেন এআই যেমনি মানুষ, আমি বলছি যে মানুষ ধরুন পেট ডগ বা পেটেতে ট্রেন করে, ট্রেনিংটা কিন্তু তারা অনেক সময় পারফেক্ট মানে, কিন্তু ইনোভেটিভ প্রোডাক্ট কি তারা দেয়? ইনোভেটিভ কাজকর্ম তো করে না। ধরুন আজকে কুকুরদের ট্রেন করা হচ্ছে, যেটা ট্রেন করবে সিট, স্ট্যান্ড, স্লিপ, রোল ওভার, হ্যান্ডশেক, যা বলবেন তাই করবে। ঠিক সেরকম এই যে এআই অ্যালগোরিদমস গুলো আছে, যা ট্রেন করা হবে সেই ট্রেনিং এর ভিত্তিতে ও সলিউশন দেবে। কিন্তু একদম র্যাডিক্যাল নিউ থটস, নিউ থিঙ্কিং, নিউ ক্রিটিক্যাল থিঙ্কিং, নিউ ইনোভেটিভ থিঙ্কিং, এগুলো কিন্তু এআই করে না, এগুলো হিউম্যান বিংস করে। এই যে হিউম্যান বিংসদের যে স্ট্রেংথটা, এটা হিউম্যান বিংসদের আরো ডেভেলপ করা দরকার। স্টুডেন্টদের এটা কিন্তু বারবার চিন্তা ভাবনা থেকে ডেভেলপ করা হয়। আমরা আমাদের IMUM এই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল ডেভেলপ করার জন্য বহু ক্লাস, ওয়ার্কশপ, সার্টিফিকেশন প্রোগ্রাম করাই, যাতে ছাত্রদের চিন্তা ভাবনা করার যে ধরনটা, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং এবং আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ে তারা পরিণত হয়। এটাকে ব্লুমস লেভেল 6, ব্লুমস ট্যাক্সোনমি বলে একটা ট্যাক্সোনমি আছে, যেটা মানুষের কিভাবে পড়াতে হয় সেইটার ওপর। সেটা লেভেল 1 হচ্ছে মুখস্থ বিদ্যা, লেভেল 2 এবং লেভেল 3 করে অ্যানালাইজ অ্যান্ড মেক। আমরাও ব্লুম লেভেল 6 হলো মেক, মানে নতুন নতুন সলিউশন ক্রিয়েট করো। তো আমরাও কিন্তু IMUM এ ব্লুম লেভেল 6, ব্লুমস ট্যাক্সোনমি লেভেল 6 লেভেলে পড়াশোনা করাই, অর্থাৎ হাতে কলমে সলিউশন, নতুন নতুন সলিউশন বানাও। আমরা তোমাদের প্রজেক্ট সব দিয়ে দিচ্ছি, হাতে কলমে বানাও নিউ সলিউশন। প্রবলেম স্টেটমেন্টটা দিয়ে দেবো, সলিউশনটা বলবো না। সলিউশনটা তোমরা ভেবে বলো এবং তৈরি করো, ক্রিয়েট। বুঝতে পারেন? সুতরাং আমার তো ফিউচারটা আরো অনেক ভালো হবে।
হ্যাঁ, এবার বলবেন যে তাহলে কি এক্সিস্টিং সলিউশনে কোনো রিপারকাশন নেই? এটা হতে পারে না। এটা না টু সাইডস অফ আ কয়েন। এটা ধরুন এটার একটা ভালো উদাহরণ হলো যে পাহাড় যখন থাকে, যে দিকটা সমুদ্রের ধারে, পাহাড়ে ক্লাউডগুলো ধাক্কা খেয়ে বৃষ্টি ভেসে যায়, কিন্তু যে দিকটা পাহাড়ে অন্য দিকটা কিন্তু বৃষ্টি পায় না। ঠিক সেরকম এটা নেচারের মানে ওয়ে অফ ওয়ার্কিং, কয়েনের দুটো সাইড আছে। ঠিক সেরকম এআই যেমনি অনেক অনেক কিছু নতুন নতুন করছে বা তাড়াতাড়ি করছে বা অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে, অন্যদিকে নতুন নতুন প্রবলেমস তৈরি হবে এই এআই আসার জন্যে। যেমনি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমি একটা গান করলাম, হ্যাঁ, আমি কিন্তু এআই দিয়ে আমার গলাটাকে হেমন্তের গলাটা বসিয়ে দিতে পারি এবং আমার মুখ দিয়ে মনে হবে হেমন্তের গলায় গান হচ্ছে। এবার এটা তো একটা নতুন সলিউশন। এটার জন্য কি মানে এটার নেগেটিভ কি? এটার হচ্ছে যে কপিরাইট আসতে চলেছে, আমাদের দেশেও আসছে, যে প্রত্যেকের মুখের ওপর কপিরাইট হবে, প্রত্যেকের গলার ওপর মানে শব্দে ভয়েসের ওপর কপিরাইট হবে। সুতরাং আপনার ভয়েসটা আমি যদি ইউজ করি সেটা কপিরাইট ভায়োলেশন, সেটা ইল্লিগাল কাজ, বুঝতে পেরেছেন? সুতরাং যত নতুন নতুন সলিউশনও আসছে তার নেগেটিভ কাজও আছে, নেগেটিভ লোক নেগেটিভ ভাবে ইউজও করবে এবং তার এগেনস্টে নতুন লজও পাস হবে বা নতুন মেথডস তৈরি হবে যাতে এগুলো না ব্রিচ করা। যেমন এথিক্যাল এআই একটা ব্রাঞ্চ অফ এআই যেটাতে অনেক চেকস অ্যান্ড ব্যালেন্সেস রাখার একটা স্ট্যান্ডার্ড তৈরি করা হচ্ছে, যাতে কোনো রকম হিউম্যান বিংসকে হার্ম করা বা নেগেটিভ কমেন্ট দেওয়া এইগুলোকে যাতে মানে রেস্ট্রিক্ট করা যায়। সুতরাং এটা নিয়ে একটা বড় সংখ্যায় লোকে কাজ করছে এথিক্যাল এআই এর ওপর, যাতে আনএথিক্যাল কাজকর্মগুলোকে স্টপ করা যায়। মানে চেকস অ্যান্ড ব্যালেন্সেস, রুলস, রেগুলেশনস ফ্রেম করা হচ্ছে যাতে কোনো রকম মানে এক্সেস হিউম্যান বিংসরা এক্সেস না করে। সুতরাং এটা তো চিরকাল এই আলোচনা, হ্যাঁ এক্স্যাক্টলি। যেমনি ধরুন যে এআই এবং রোবোটিক্স এসছে, এখন নতুন দেখা যাচ্ছে যে হিউম্যান বেবিরা আর্টিফিশিয়াল ওম্বে তৈরি হচ্ছে, রোবোটিক ওম্বে তৈরি হচ্ছে। তো এটা নিয়ে তো একটা বিশাল হিউম্যান ক্রাই হচ্ছে যে এটা হলে তাহলে হিউম্যান বিংসরা তো আর মানে তার মা বাবা তাদের দেখলোই না, এটা ওম্বে তৈরি হয়ে গেল। হ্যাঁ, তো এটা তো একটা এথিক্যাল এআই এর একটা বড় সমস্যা বা বড় প্রবলেম। কিন্তু আবার এটাও যেমনি এটার আবার অনেক মানে অনেক ভালো দিকও আছে। কিরম ভালো দিক? ধরুন জাপানে পপুলেশন হু করে কমছে, সমানে কমছে, হ্যাঁ প্রত্যেক বছর কমছে। তো জাপানের মতো দেশ কিন্তু চাইছে এরকম সলিউশন। কেন? কারণ মা বাবাদের সময় নেই, এত কিছু, ইনফার্টিলিটি হাই। তখন তারা যদি একটা সলিউশন পায় তারা সেই সলিউশনটা নেবে। কারণ দেখুন অ্যাডপশন করার পেছনে এত ঝামেলা, টাইম টেকিং, হ্যাঁ এটা সবসময় তো পসিবল নয়। কিন্তু ধরুন রোবোটিক ওম্বে চট করে তৈরি করে নেওয়াটা মেবি এ কুইকার সলিউশন, মেবি এ বেটার সলিউশন। তো সুতরাং এইগুলো চলতে থাকবে, কিন্তু সাবধান থাকতে হবে, মানুষকে সাবধান থাকতে হবে। স্যার একটা মানে বিদঘুটে প্রশ্ন করতে ইচ্ছে করছে আপনাকে, সেটা হচ্ছে যে ধরুন একজন শিল্পী, সে খুব মজা করে, তো আমি তার মতন হুবহু একটা রোবট বানাবো এবং এআই দিয়ে তার মধ্যে ওই আপনি বললেন না আজকে না হয় আগামী দিনে হবে, তার মধ্যে সমস্ত মাল মশলা তার মধ্যে দিয়ে দিলাম, লোকটা মারা গেল। মানে ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প আর কি। তখন যে সময় ফ্র্যাঙ্কেনস্টাইন লেখা হয়েছিল সেটা একটা আন্দাজে লিখেছে। তো আমার মাঝে মাঝে মনে হলো যে আমার যে মানে কোনো একজন ওয়াইফ, সে ভাবলো যে আমার হাজবেন্ডের সঙ্গে গল্প করি একটু, সেটা কি পসিবল হবে অদূর ভবিষ্যতে? মানে ধরুন 10 বছর 12 বছর? এখনই হচ্ছে। এটা তো ধরুন আমাদের মানে আমি আপনাকে যেটা বলবো যে ফর এক্সাম্পল এই যে আপনি মানে অ্যাভাটার দেখেছেন, মানে আমরা যে মেটাতে সবাই তার অ্যাভাটার ক্রিয়েট করছিল মাঝখানে। এর কনসেপ্টটা কি জানেন তো? মানে আমি আমার অ্যাভাটারটা দেখতে এরকম হবে, দ্য অ্যাভাটার উইল
কিপ লার্নিং ফ্রম মাই বিহেভিয়ার, বুঝতে পারলেন? আর ভবিষ্যতে সেই অ্যাভাটারের এক্সিস্টেন্স তো থেকে যাবে, আমি তার সাথে কথা বলবো, আমার মতো করেই সে কথা বলবে, হবে তো? ধরুন আমি যে আগের সপ্তাহে একটা এক্সাম্পল দিচ্ছিলাম না, যে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে আমি ধরুন মানে একটা মিটিং অ্যাটেন্ড করব, তা সেই মিটিংটা যখন অ্যাটেন্ড করব, মানে যখন অ্যাটেন্ড করছি তখন মনে হচ্ছে যে আমরা যেন সেই জায়গাতেই বসে থেকে কথা বলছি একে অপরের সাথে। মানে ধরুন ফর এক্সাম্পল আমি সিটিভিএনে আপনার প্রোগ্রাম করতে আসিনি, আপনার মনে থাকবে যে 2020 সালে মাঝে মাঝে আপনাদের প্রোগ্রাম করতে আপনারা ডাকতেন, আমরা আসতে পারতাম না, আমরা ভার্চুয়ালি করতাম, ওখান থেকে করতাম, আপনি জয়পুর থেকে করতেন, অনেক সময় করতাম। তা ধরুন সেটাই যদি আমি এরকম একটা প্ল্যাটফর্ম পাই যেখানে আমি একটা ভার্চুয়াল রিয়েলিটি একটা মানে মেটা গ্লাস পরে নিলাম, ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস পরে নিলাম, অকিউলাস হেডসেট বলে, ওটা পরে নিলাম, পরে নিলে আমার মনে হলো যে আমি আপনার এই স্টুডিওটায় বসে আছি, বসে থেকে আমি আপনার সাথে কথা বলছি, ঠিক এইভাবে আপনার দিকে তাকাচ্ছি, বা দিকে তাকাচ্ছি, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি ডান দিকে তাকাচ্ছেন, আমায় দেখতে পাচ্ছেন, সোজা তাকাচ্ছি, ক্যামেরাটা দেখতে পাচ্ছি, দ্য ফিলিং ইজ লাইক দ্যাট। কিন্তু এখনো পর্যন্ত যেটা ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে হয় না, আমি কিন্তু আপনাকে দেখতে পাবো না, আমি আপনার অ্যাভাটারটাকে দেখতে পাবো, আপনার যে অ্যাভাটারটা তাকে দেখতে পাবো। সেইটা কিন্তু ভীষণভাবে এসে গেছে। এবার সেই অ্যাভাটারটা কিন্তু আবার সেই ইমার্সিভ এআই এর কথা বলছিলাম একদিন আপনাকে, যে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে ইমার্সিভ এআই এখন বিরাট 2025, এটাও কিন্তু আমাদের একটা পাওনা, যে কি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্মে আপনার অ্যাভাটারটা মিটিংটা করছে, সেখানে আপনি হয়তো কথাগুলো বলছেন, কথাগুলো কিন্তু আপনিই বলছেন, আপনার বাড়িতে বসে বলছেন, আমার কথাগুলো আমিই বলছি, বাড়িতে বসে বলছি, কিন্তু আমি ভার্চুয়ালিটি প্ল্যাটফর্মে দেখছি যে আপনার অ্যাভাটারের থেকে আমি শুনতে পাচ্ছি, আপনাকে আমি দেখতে পাচ্ছি না। তা ধীরে ধীরে আপনার অ্যাভাটারটা কিন্তু শিখছে, লার্নিং ইন দ্যাট ইমার্সিভ ওয়ার্ল্ড। এবং ভবিষ্যতে মানে ও আপনার জায়গায়, আপনি মিটিংটায় যেতে পারলেন না, তার জায়গায় আপনি অ্যাভাটারটাকে পাঠিয়ে দিলেন, আপনি অন্য মিটিংয়ে গেছেন। বাবা, এটা কিন্তু এসে গেছে, ইটস দেয়ার। আমি অলরেডি একটা মানে চশমা পরে দেখেছি, অলরেডি কিনতে পাওয়া যাচ্ছে, যেটাতে আপনার মানে কম্পিউটার বা এই যে টিভি আস্তে আস্তে আমি জানি না কি কোন দিকে চলেছে, আপনার ওই চশমাটা পরে নিলে অগমেন্টেড রিয়ালিটির মতো আপনি সামনে টিভি মানে মুভি দেখতে পাবেন, আপনি বসে বসে মুভি দেখতে পাবেন, মানে চশমার এখানে ছোট্ট করে একটা হবে, কিন্তু আপনি দেখে মনে হবে পুরো পুরো এ ধরে চশমা। হ্যাঁ, তো অলরেডি সেটা চলে এসেছে, অলরেডি ধরুন রেব্যান মেটা একটা লঞ্চ করেছে, যেটাতে কিছু কিছু ধরুন আপনি ক্যামেরা বা কিছু কিছু ভিডিও অডিও দেখতে পারেন, কিন্তু আরো নতুন নতুন লঞ্চ করতে চলেছে যেখানে পুরো সিনেমা, পুরো মানে কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাবেন এবং স্ক্রিনটাকে নিজে হ্যান্ড জেস্চারে পুরো কন্ট্রোল করতে পারবেন। সেদিকে অলরেডি আমরা এগোচ্ছি। সেই টেকনোলজিটা কিন্তু একটু আলাদা হলো, আমি সেটা নিয়ে আলোচনা করব, ফোন আমরা আলোচনা করব। ভীষণ ইন্টারেস্টিং একটা আলোচনা, বছরের প্রথম অর্থাৎ আজকে 3 তারিখ, থামাতে হচ্ছে কারণ হাতে সময় নেই। আমরা 10 তারিখ আরো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আসবো বইমেলার ঠিক প্রাক মুহূর্তে, অর্থাৎ আগামী সপ্তাহে। এমন 2 পণ্ডিত ব্যক্তিত্বকে নিয়ে আমরা বসেছি, তার কাছ থেকে শিখছি, প্রতিদিন শিখছি, প্রতি মুহূর্তে শিখছি। এই অনুষ্ঠানটা দেখতে ভুলবেন। আরো বিদঘুটে বেশ কিছু প্রশ্ন যা আপনাদের মনে দাগ কাটছে, সেই ধরনের প্রশ্ন নিয়ে হাজির হব আগামী সপ্তাহে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ স্যার।